Hello guys, how are you all? Well, this is Mujibur Rahman before you. I expect that everybody is well by the grace of Almighty Allah. I am also well. Welcome to my online class. You know that all types of educational institutions have been closed for a long time. For that reason, the students are the most suffered in the society. In the last class, I have discussed regarding tech question part 1. Now I am going to discuss with tech question part 2. Okay, let's play. শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রুলস 2 তে চলে যাই। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে আহ্বান বা আমন্ত্রণ জানাতে ট্যাগ কোশ্চেন হবে ওন্ট ইউ, উইল ইউ, উড ইউ, এই তিনটার যে কোনো একটা বসালে হবে আহ্বান বা আমন্ত্রণ। দেখো এই বিষয়টা কি, যেমন কাম হিয়ার, এখানে আসো, তার মানে এখানে আমি কি করছি, তাকে আহ্বান করছি। এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে বলো তো? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আহ্বান এই জাতীয় অর্থ প্রকাশ করে যে সেন্টেন্স দ্বারা, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো? প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। যেমন কাম একটা ভার্ব, ড্রিঙ্ক একটা ভার্ব, এগুলো হচ্ছে কি সব ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ হচ্ছে কি এগুলা সবগুলো সেন্টেন্সেই ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, আচ্ছা দেখো তাহলে কাম হিয়ার, তাহলে এটা কি হবে? এটা দ্বারা কি আহ্বান বোঝানো হয়েছে। তো আহ্বান যেহেতু বোঝানো হয়েছে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে কি, তিনটার যে কোনো একটা আমরা বসিয়ে দিতে পারি। তুমি ওন্ট ইউ দিতে পারো, ওন্ট ইউ, একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। কেউ যদি বলে না আমি উইল ইউ দেবো, ঠিক আছে। অন্যজন যদি বলে উড ইউ দেবো, সেটাও ঠিক আছে। অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা যে কোনো একটা বসালে হবে। আচ্ছা, তারপর ড্রিঙ্ক মিল্ক, পানি পান করো, তাহলে এটাও কি আহ্বান করা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কী হবে? উইল ইউ লিখতে পারো, উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন। খালি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে এই তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা কোন ক্ষেত্রে? আহ্বান বা আমন্ত্রণ জানাতে। ওকে, আচ্ছা তারপর দেখো ওয়েট হিয়ার আনটিল ইট রেইনস, অর্থাৎ এখানে কি ওয়েট ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও কি আহ্বান জানানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কী হবে? লেখো উড ইউ, উড ইউ। তারপরটা দেখো প্লিজ লেন্ড মি ইউর বুক, দয়া করে তোমার বইটা আমাকে ধার দাও। ওকে, প্লিজ, এই যে এখানে প্লিজ থাকলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ল্যান্ড হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কি হবে? এটা দ্বারাও তো কি আহ্বান বা আমন্ত্রণ জানানো হয়েছে। তা এক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কি লিখতে পারি? যে কোনো একটা লিখবো, ওন্ট ইউ। এভাবে তোমরা আহ্বান বা আমন্ত্রণ জানালে এই রুলস, মানে আমি যেভাবে উদাহরণ দিছি, যেভাবে বুঝিয়েছি, ওইভাবে তোমরা কি করবে? লিখে দিবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রুলস 3 তে চলে যাব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেটস বা লেটাস দিয়ে প্রস্তাব বোঝানো হয়, তখন ট্যাগ কোশ্চেন হয় শ্যাল উই, অর্থাৎ যদি সেন্টেন্সে লেটস বা লেটাস থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? শ্যাল উই বসাবো। তাহলে দেখো লেট আস গো আউট, চলো আমরা বাহিরে যাই। ওকে, এক্ষেত্রে আমরা কি লিখব? শ্যাল উই লিখব, শ্যাল উই। ওকে, তারপর দেখো দ্বিতীয় এক্সাম্পলে দেখো লেটস প্লে ইন দ্য ফিল্ড, কী বোঝানো হয়েছে? প্রস্তাব বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে আমরা কী লিখব? সেম হবে, শ্যাল উই হবে, শ্যাল উই। ওকে, তারপর দেখো লেট আস ওয়াক বাই দ্য রিভার সাইড, একই কথা, যেহেতু লেটাস আছে তাহলে আমাদের কী বসাবো? শ্যাল উই বসাবো। ওকে, তারপরে লেটস ওয়াচ দ্য ম্যাচ অন টিভি, এখানে কি আছে? লেটস আছে, তাহলে কি হবে? শ্যাল উই হবে, শ্যাল উই হবে। ওকে, তাহলে এই রুলসটা যখন থাকবে, তখন যে উদাহরণে দেওয়া থাকুক না কেন, আমরা সবসময় কী বসাবো? শ্যাল উই বসাবো। ওকে, এখন আমরা রুলস 4 এ চলে যাব। রুলস 4টা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে যদি
অনুমতি বোঝানো হয়, অর্থাৎ লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে যদি আমরা কি বোঝাই, অনুমতি বোঝাই, তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। কি হবে? উইল ইউ। অর্থাৎ তোমরা দেখবে যে এই চারটা জিনিস সেন্টেন্সের শুরুতে আছে কিনা। যদি এই চারটা শব্দ সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তোমরা কি করবে? উইল ইউ বসিয়ে দিবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এখন দেখো, লেট মি হ্যান্ডেল দ্য কম্পিউটার। কি আছে এখানে? লেট মি আছে, তার মানে প্রথম রুলসটা সেখানে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কী হবে? লেট মি থাকলে উইল ইউ কী হবে? উইল ইউ হবে। অর্থাৎ এখানে চারোটায় কী হবে? উইল ইউ হবে। তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই চারটা বিষয় যদি সাবজেক্টে থাকে তাহলে আমাদের অবশ্যই আমাদের কী লিখতে হবে? উইল ইউ লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। তাহলে দ্বিতীয়টাতে কী হবে? লেট হার প্লাক দ্য ফ্লাওয়ার। তাহলে এখানেও কী হবে? উইল ইউ হবে। থার্ড এক্সাম্পলে দেখো, লেট হিম লিসেন টু দ্য মিউজিক। কি আছে? লেট হিম আছে, তো লেট হিম থাকলে কি হবে? একই সাথে উইল ইউ হবে। অর্থাৎ লেট হিম লিসেন টু দ্য মিউজিক, একইভাবে কি হবে? এখানেও উইল ইউ হবে। আচ্ছা, তারপর দেখো, লেট দেম ওয়াচ দ্য টিভি। তাহলে লেট দেম আছে, তাহলে কি হবে? একই সাথে কি হবে? ওইটার মতো উইল ইউ হবে। তাহলে এখানে কি হবে? উইল ইউ হবে। এই রুলসটা আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই তোমরা কি করবে? বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কি বিষয়টা কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রুলস 5-এ চলে যাব। যদি সেন্টেন্সের শুরুতে অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, এচ অফ ইউ ইত্যাদি দিয়ে সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইউ। কি হবে? ইউ হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অফের পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, আমরা বলেছি যে ট্যাগ কোশ্চেন করতে হলে আগে জানতে হবে যে সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ, বা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু এখানে নট নাই, এটা কোন ধরনের সেন্টেন্স? অবশ্যই এটা অ্যাফার্মেটিভ। তাহলে আমরা বুঝলাম সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। এখন বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, এটা সাবজেক্টের পর V1 আছে। তাহলে আমরা জানি সাবজেক্টের পর যখন V1 থাকে তখন সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কী হয়? ডু বা ডাজ হয়। তাহলে এখানে ডু হবে না ডাজ হবে বলো তো? কি হবে? ডো হবে। কি হবে? ডো হবে। কেন? কারণ এটার সাথে তো অ্যাজ নাই, এটার সাথে অ্যাজ থাকলে ডাজ, অ্যাজ না থাকলে ডো। তাহলে কি হবে? ডো। যেহেতু এটা হাবোধক নাবোধক করতে হবে তাহলে নট বসাতে হবে, ডোন্ট। তারপরে সাবজেক্ট কি এখানে? ইউ, তাহলে ইউ, ইউ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এক্সাম্পল 2-এ, সাম অফ ইউ স দ্য পুলিশ। তোমাদের কিছু সংখ্যক লোক কী করেছ? মানে পুলিশকে দেখেছিলে। আচ্ছা, তাহলে এখানে দেখো স, স ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, মানে V2। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব যখন V2 বা ফার্স্ট ফর্ম থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কী বসে? ডিড বসে, আমরা জানি। আচ্ছা, এখন এটা হাবোধক না নাবোধক? যেহেতু এখানে নট নাই, কিচ্ছু নেই, তাহলে এটা অবশ্যই হাবোধক নাবোধক করতে হবে। তাহলে কি হবে? ডিডেন্ট। ডিডেন্ট, সাবজেক্ট কি আছে? ইউ। বুঝা গেল? ওকে, ঠিক আছে। এবার দেখো এক্সাম্পল 3টা বলো তো কী হবে? তোমরা বলবে, আমি লিখব। বলো তো সেন্টেন্সটা হাবোধক আছে না নাবোধক আছে? যেহেতু নট আছে তাহলে এটা কি? নাবোধক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? হাবোধক করতে হবে। তারপর নটটা উঠে দিয়ে আমরা ডিডটা লিখবো। ওকে, সাবজেক্ট আছে কি? ইউ, তাহলে কি হবে? ডিড ইউ, ডিড ইউ। বুঝতে পারছো? আচ্ছা,
এবার দেখো 4 নম্বর एग्जांपले দেখো none of you went there went যেহেতু আছে went হচ্ছে কি go went gone went হচ্ছে v2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম তো ফার্স্ট ফর্ম থাকলে এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স এটা আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি বসে অক্সিলারি ভার্ব ডিড বসে সেটা আমরা জানি ডিড অবশ্যই বসে এখন এটা দেখতে হবে যে হাবোধক না নাবোধক দেখো একটা কথা মনে রাখো নান যদি থাকে এটা সবসময় নান থাকলে এটা অবশ্যই সেন্টেন্সটা নাবোধক নান থাকলে কি হবে নাবোধক হবে তো নান থাকলে যেহেতু নাবোধক এটা হাবোধক করতে হবে তার মানে এটার সাথে ডিডের সাথে নট বসবে না তাহলে কি হবে ডিড ইউ ইউ হবে বুঝতে পারছো এভাবে তোমরা কি করবে রুলস ধরে ধরে প্র্যাকটিস করবে ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা রুল 6 এ চলে যাব দেখো রুল 6 দেখো সেন্টেন্সের শুরুতে যদি অল অফ দেম সাম অফ দেম এভরি ওয়ান অফ দেম তারপর হচ্ছে নান অফ দেম মোস্ট অফ দেম মেনি অফ দেম ইচ অফ দেম ইত্যাদি সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হবে অর্থাৎ যদি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট কী হবে ট্যাগ কোশ্চেনের দে হবে তোমরা একটা কথা মনে রাখবে যে সেন্টেন্সের শুরুতে অর্থাৎ অফের পরে যদি দেম থাকে দেমটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম এটা তাই না অবজেক্টিভ ফর্ম তো ওইটার সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে তাহলে আমরা জানি দেমের সাবজেক্ট হচ্ছে কি দে তো যার কারণে এটা মনে রাখবে যে অফের পরে যখন কোনো অবজেক্ট থাকবে বা অবজেক্টিভ ফর্ম থাকবে অবজেক্টিভ ফর্মটাকে আমাদের কি করতে হবে সাবজেক্টিভ ফর্ম করতে হবে অর্থাৎ দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দে ওকে তাহলে দেখো আমরা প্রথম উদাহরণে দেখব যে মোস্ট অফ দেম পার্টিসিপেটেড ইন দ্য সেরিমনি আচ্ছা দেখো তো এটা যদি সাবজেক্ট হয় এটা হচ্ছে কি ভার্ব আচ্ছা তাহলে এখন বলো তো এটা কোন টেন্সে আছে এটা যেহেতু V2 তে আছে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাহলে অবশ্যই এটা কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সব সময় অক্সিলারি ভার্ব কি বসে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ডিড বসে কি বসে ডিড বসে তাহলে আমরা ডিড বসিয়ে দিই আগে ডিড আচ্ছা তাহলে এবার সেন্টেন্সটি হাবোধক না নাবোধক যেহেতু এখানে নট নাই সুতরাং এটা কি হাবোধক তো হাবোধক থাকলে এটা আমাদের কি করতে হবে নাবোধক করতে হবে তার মানে নট বসাতে হবে ডিডন্ট ওকে বুঝতে পেরেছো এবার দেখো সাবজেক্ট কি হবে দেম অবজেক্ট ফর্ম তো অবজেক্টিভ ফর্ম তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম হবে দে কি হবে দে হবে প্রশ্নবোধক চিহ্ন সবাই বুঝেছো ওকে এবার দেখো দ্বিতীয় এক্সাম্পলে ইচ অফ দেম নিউ দ্য ওল্ড ম্যান এখন দেখো নিউ ভার্বের কোন ফর্ম নো নিউ নোন তার মানে এটা V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম আচ্ছা ফার্স্ট ফর্ম যদি হয় তাহলে এটা কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট তো ফার্স্ট ইনডিফিনিটে কী বসে অক্সিলারি ভার্ব ডিড বসে আগেরটার মধ্যে ডিড তাহলে এটা কি হাবোধক না নাবোধক হাবোধক যেহেতু এখানে কোনো নট নাই তাহলে এটা কি হাবোধক তার মানে হচ্ছে যে এখানে নট বসবে ডিডন্ট আচ্ছা তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম কি দে বুঝতে পেরেছ এবার তৃতীয় নাম্বার এক্সাম্পল এটা তোমরা বলবে আমি লিখব আচ্ছা বলো তো এটা হাবোধক আছে না নাবোধক আছে সেন্টেন্সটা নাবোধক ওকে ঠিক আছে কারণ এখানে নট আছে ডিডন্ট তার মানে নাবোধক হাবোধক করতে হবে তার মানে নটটা উড়ে দিয়ে ডিডটা লিখতে হবে ডিড ওকে তাহলে ওভার পরে দেম দেম তো অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম কি দে প্রশ্নবোধক চিহ্ন এভাবে তোমরা ভাষায় প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে 6 নম্বর রুলস এখানে শেষ আজকে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ